প্যারা টিচার আন্দোলনের ইতিহাসে দেখা গেল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ নাম নিয়ে 2017-তে জন্মগ্রহণ করলো। 2018-তে একটা আন্দোলন হয়েছিল লেনিন মূর্তির পাদদেশে, সেখান থেকে শামীম আক্তার শিশুকরণ করে ভেঙে পড়লেন। তারপর তাকে, অর্থাৎ তখন নবীনবাদী নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির, তাকে সাহায্য করার জন্য একদল উদ্যমী বুক ভরা সাহস নিয়ে একদল যুবক, যার অন্যতম নেতৃত্ব ছিল ভূমিরাজ ঘোষ, তাকে সাপোর্ট দিয়ে একটা আন্দোলনকে সংযুক্ত করার চেষ্টা করেছে। এবং সে আন্দোলনে হেলথ থানায় আমাদের নামে একটা কেস হয়েছিল। সে আন্দোলনে বহু কথা, বহু লেখা, বহু গান আমার স্ত্রী মেয়ে দিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা শুনে থাকবেন। এবং সেই আন্দোলনে আমাকে গাড়িতে তুলে খাঁচার গাড়ির ভেতরে পিটিয়ে রাস্তার উপরে ফেলে দেওয়া হয়েছিল। বলেছিলাম সেদিন যে আমরা 1 গুণ হয়ে এসেছি, 10 গুণ হয়ে ফিরব। এখন থেকে শুরু হলো 10 গুণ নয়, আরো 100 গুণ হওয়ার যাত্রা। শিক্ষক ভেঙে এসএসএম থেকে, এই সমগ্র শিক্ষা মিশন থেকে, এসএসএম থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারদের বেতন হয়, আবার সেখান থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন হয়, পার্শ্ব শিক্ষক, আবার সহকারী শিক্ষক, বিভিন্ন ধরনের শিক্ষক। এই যে শিক্ষকটাকে ভেঙে টুকরো করেছে। সত্যি কথা বলা কি হয়েছে, বীরেন চৌধুরী একটা কবিতা আছে, পেদের শিশু ভাঙলো বলে খুকুর পরে রাত হলো, আর তৎকালীন ভাঙপন্থী জেলেরা এই শিক্ষকগুলোকে ভেঙে ভাঙ করেছিল। সমগ্র শিক্ষা অফিসারের টাকা ছিল, পয়সা ছিল, তারা একটা লেভেল অফ স্কেল করতে পারত, বহু আইনজ্ঞ ছিল। কারণটা কি? ভাবে এদের উন্নতি হবে, একটা সিস্টেম জেনারেট করতে হবে। একটা এই যে তৎকালীন যুগে করে প্রায় 60 থেকে 65,000 নিয়োগ করা হয়েছিল। এই 65,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হল? তাদের ভবিষ্যতের কথা ভাবলেন না। সরকারি একটা নিয়ম নীতি ফলো করলেন না। একটা ইনক্রিমেন্ট বাস্তবিক আপনারা দেখছেন জিডিপি ইন্ডেক্সে আপনার অ্যাসিস্ট্যান্ট টিচারদের বেতন কিভাবে বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? প্রতি 5 বছর অন্তর অন্তর বেতন কমিশন হয়েছে, তাদের বেতন বাড়তে 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 বাড়তে। তাদের ক্ষেত্রে জিডিপি ইন্ডেক্স কাজে লাগে, আর আমাদের ক্ষেত্রে কাজে লাগে, তাই না? কারা আছে ওখানে? তাদের কি শুভবুদ্ধি সম্পন্ন কোনো নেতৃত্ব বা আমরা? বস্তুত তা নয়। বস্তুত চাপ হয়েছে, পার্শ্ব শিক্ষকদের নিয়ে রাজনীতি হয়েছে। মাইনেটা বাড়ানো যেত, শুধু শুভ বুদ্ধি তাদের সেই শুভ চেতনা তাদের মধ্যে জাগে। এইসব নিয়ে আন্দোলন চলছিল, তখন কিন্তু প্রথম আমরা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ থেকে দাবি তুলেছিলাম আমাদের নির্দিষ্ট বেতন কাঠামো দিতে হবে। এবং সেই ধরনের লক্ষ্যে আমরা প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি। আপনারা শুধু হাতে হাত রেখে, আর এই সংগঠন নয়, পালাপুর বৃহত্তরে বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে, তাদেরও একাধিক টিচার সংগঠন আছে, বাট প্যারা টিচার আপনার সবটা পার্শ্ব শিক্ষক, আপনার সবটা পার্শ্ব শিক্ষক। আমরা আমাদের সংগঠনকে আপনিকাল করি। বস্তুত একটা জিনিস মাথায় রাখবেন, যে কথা বলছিলাম, 13 ফেব্রুয়ারি নিউ টাউনে বসে এরা যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসেছিল, তার আগে থেকে ফেব্রুয়ারি মাসের আগে থেকেই আমরা শুভেন্দু বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। কারণ এক এক করে সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা ধরাশায়ী হয়ে গেছে। ওদিকে মনোরঞ্জন দ্বারা, স্বাধীন দ্বারা লড়াই করলো, একটা কুৎসা দিয়ে অভিনন্দনকে অ্যাডপ্ট করে রাখলো। ঐক্যমঞ্চ যে লড়াই, যে গতিতে নিয়ে যাচ্ছিল, সেই গতি কোথায় হারিয়ে গেল? পার্শ্ব শিক্ষকদের সম্মান ভূমিষ্ঠ হতে গেল। অর্থাৎ এদের যে পার্শ্ব শিক্ষকদের চাহিদা, তাদের যে খিদে, তাদের যে সংসার, এবং এক এক করে 300 জন মারা গেছে বিনা চিকিৎসায়, কেউ আত্মহত্যা করেছে। আমার থানাপুরে একজন টিচার স্কুলের ছাদে গিয়ে আত্মহত্যা করেছে। এরকম হতে থাকছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম, ভবিষ্যৎ আমি গুটি কয়েক ছেলে মিলে আবার পুনরায় উঠে দাঁড়াতে হবে। কারণ পার্শ্ব শিক্ষকদের একদম অস্তমিত হতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তটা যে আমি করেছিলাম, তারপর থেকে মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপে এবং তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি যে দাদা 5 মিনিট সময় নেন, কারণ আমরা নামবো। 13 ফেব্রুয়ারি ঠিক সেই মঞ্চে তিনি এলেন এবং কথা রাখলেন। ভগীরথের সঙ্গে অলরেডি ফোনে তার কথা হয়েছিল যে আমি কথা বলবো। ভগীরথ একটা গুগলে ফর্ম ফিল আপ করেছিল যে যারা পারবেন আপনারা নামটা রেজিস্টার করেন, নিউ টাউনে ধর্মেন্দ্র প্রধান আসছে, তার হাতে আমরা আমাদের দাবিপত্র তুলে দেবো। সেখানে মুসলিমের কয়েকজন যতজন আমরা পার্শ্ব শিক্ষকরা গেছিলাম, সেখানে তিনি দাঁড়িয়ে বলেছিলেন
এটা ভোটের আগে কথা বলছি, আমাদের পরম আদরের মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছিলেন, আমি এখানে উপনীত হয়েছি প্যারা টিচারের অন্যান্য রাজ্যে যা বেতন দেওয়া হয় সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। সেদিন তিনি বলেছিলেন, বক্তব্য শেষে আমাদের সঙ্গে 5 মিনিট আলোচনা করেছেন। বলেছিলাম, দাদা আমার নাম তো ভগীরথ তার কাছ থেকে 3টে জিনিস চেয়েছিল, তারা একটা পারমিশন করিয়ে দেন, কারণ আমাদের আর কিছু নেই, ছিন্ন ভিন্ন ভান অঙ্কর পাল, একটা সংগঠিত শক্তি মনোরঞ্জনটা ছিল, যাকে করে আন্দোলন করার একটা চেষ্টা ছিল, ওখানে ভাষা অঙ্ক ভাষা যাই বলেন না কেন মনোরঞ্জন এটা করতো, তার আন্দোলনকে আমরা অস্বীকার করছি না। বা তৎকালীন বামপন্থী আমলে পার্শ্ব শিক্ষকদের যে নীতিমালা যে নির্দেশিকা করে গেছিলেন, সেগুলো আমার কাছে বিরক্তিকর, সেগুলো আমি সমর্থন করি না। সুরেন্দ্রবাবু সেদিন যে 3টে জিনিস চাওয়া হয়েছিল, তাহলে একটা পারমিশন করিয়ে দেন, বলেছিল পুস্তককে বলে দিচ্ছি, পুস্তক পাত্রীর কাছে বলে দিয়ে আমাদের পারমিশন করিয়ে দেন। বলেছিল তারা জল চাই, জল দিতে হবে, ছেলে মেয়েদের যদি খাবার আছে তাদের ব্যবস্থা করতে হবে, প্যান্ডেল করতে গেলে খরচা আছে। বলেছিল তোরা নিজেদের থেকে তুলে একটা বাজেট করিস, যদি তোদের লাগে আমাকে বলিস। তিনি এত বড় আশ্বাস দিয়েছেন, তারপরে কিন্তু আপনাদের, শুধুমাত্র আপনাদের সহচার্যে, আপনাদের আশীর্বাদে সেই শেষ আন্দোলনটা আমরা ঐতিহাসিক একটা আন্দোলন করে আসতে পেরেছিলাম। বিকাশ ভবনে দুপুরবাসা দেবস্মিতা চট্টোপাধ্যায় আর অভিজিৎ বাসু দীর্ঘ 15 বছর ধরে, যাদের 3 বছর ধরে ট্রান্সফার হয়নি তারা বসে আছে। 15 বছর ধরে সর্বশিক্ষা মিশনের কারো উন্নতি হয়নি এই দুটি মানুষের জন্য। এক দেবস্মিতা চট্টোপাধ্যায় মন্ত্রী শশী মাজার পিএস3 আর অভিজিৎ বাসুর ওপর মাথায় হাত ছিল ভাই অভিষেকে। সর্বশিক্ষা মিশনের যাবতীয় টাকা, সাইকেল, জুতো, জামা, যা কিছু হচ্ছে সব উই মিডিয়া আনগারি। আমরা তাকে ঘেরে করেছিলাম, আমরা এসপিডিকে বলেছিলাম, টানা 4 ঘন্টা তার রুদ্ধ করে রেখে দিয়েছিলাম। 25 থেকে 30 জন পুলিশ এসেছিল আমাকে অ্যারেস্ট করার জন্য। অভিযোগ করেছিল, দাদা মাটি ছাড়বেন না, কামড়ে পড়ে থাকবেন, দরজার সামনে বসে থাকবেন যতক্ষণ না আমি বলছি। বিধাননগরের বড়বাবুকে আমরা ধন্যবাদ জানাই, তার অনন্যতা এবং যে সময়টুকু আমাদেরকে সেদিন দান করেছিলেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। 25 জন পুলিশ এসে কারাগারি করে আমাদেরকে তুলবে। অভিযোগ ঘোষ দাঁড়িয়ে বলল, একটা ভয় হাত দেবে না, ওদেরকে আমাদের কাজ করতে দিন, আমরা কিচ্ছু করিনি, আমরা জাস্ট বসে আছি, কোনো কিছু করিনি। অভিযোগ বলল, দাদা বড়বাবু বলেছে আপনাকে গাড়ি দিয়েছে, দাদা আপনাদের পরে কিন্তু চলে আসবে, ঠিক আছে, অবশ্যই। পুলিশ কিভাবে ম্যানেজ করতে হয় বা তাদেরকে কিভাবে বোঝাতে হয়, যদি আমাদের পেটে জ্বালা থাকে আর হৃদয় দিয়ে যদি তাদেরকে অনুভব করাতে পারি, তাহলে দাদা সব পাথরও পড়ে যায়। ঠিক তেমনি ভাবেই আমাদেরকে সাহায্য করেছিলেন। সেদিন ওরা কিন্তু আমরা কেস খাইনি, চলছিল আন্দোলন, চলছিল, বসে বসে ভাবছিলাম দিদির কাছে কি করে পৌঁছানো যায়। এসআইআরের ধর্ণা মঞ্চে আমরা 3টে টিম আলাদা আলাদা করে হোয়াটসঅ্যাপে মনিটরিং করে, ভগীরথ দেখা মনিটরিং করে তাদেরকে 3 জনকে 3 দিক দিয়ে পাঠানো হলো। বস্তুত একদম বাঘের খাঁচায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেই বাঘের খাঁচায় বাঘের নামে থাপ্পড় বসাতে করেছিল যে সব দিদিমণিরা, সুজাতা, রিলি, আমাদের অভিত, তাদেরকে আমরা স্যালুট করি। তৃণমূলের যত চামচা ছিল তাদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন করেছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া। এবং সেই দিনে দিদিমণি কোনো ফুটেজ পাইনি, যা ফুটেজ ছিল প্যারামিটারতে। দিদিমণি পরের দিনে ভাবতে লাগলো যে এসআইআর আন্দোলনটা কি হলো। আবারও বলি, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ যে পথ দেখায়, বাকি যারা অস্থায়ী কর্মী আছে তারাও আমাদের পথ অনুসরণ করে। কেন বলছি, প্রথম যখন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আমাদের নাম দেওয়া হলো, পরবর্তীকালে বিদ্যুৎ দপ্তরের একটা ঐক্য মঞ্চ নাম দিয়ে দিল, আরো কর্মীরা দেখবেন সব ঐক্য মঞ্চ নাম দিয়ে দেবে করলো ওই সরকারের। আবার এখানেও কিন্তু এসআইআর আন্দোলনে আমরা তাকে ধর্ণা মঞ্চে দেখালো, আর সুমন বিশ্বাসটা এই যে 16,000 এসএসটি তারাও গিয়ে ওখানে চেষ্টা করছিল, মেট্রো চ্যানেল থেকে তাদেরকে পুলিশ ধরলো। বসুরকে অভিষেক দেখলো যে বাস্তবিকই যারা অস্থায়ী কর্মী আছে এরপর আসা আইসিডিএস সব কর্মীরাই বোধহয় এই ধর্ণা মঞ্চে এসে ছাপিয়ে পড়বে, কারণ সরকারের শেষ সময় চলছে।
আর কিছুদিন পরে ভোট ঘোষণা হয়ে যাবে। বাস্তবিক সেই এসআইআর মঞ্চ তুলে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ এটা করতে পেরেছে এবং পার্শ্ব শিক্ষকদের রুচির দাবি এবং তাদের সম্মানটাকে গৌরবটাকে চালিয়ে রাখার চেষ্টা করেছিলাম এবং সেই সঙ্গে আমরা এই সরকারটাকে উদ্ধার করার কাজ দিয়েছিলাম। সরকারের পর পরিবর্তন হয়েছে, বাস্তবিক পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কি করছে না করছে আপনারা সবাই জানেন। আমরা নদীর কারণে ছুটে গেছি দুবার। আমাদের একটাই টার্গেট, একজন মাত্রই আমাদের অভিভাবক, তিনি হলেন বেকারদের মুখ্যমন্ত্রী। তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য ভেবেছেন এবং আগামী দিনে আমাদের যাতে বেতন কাটানো হয় তারও তিনি চেষ্টা করছেন এবং তিনি বলেছেন, আমরা প্রস্তাব বাবুটা যখন আমি দেখা করতে চাই তিনি বলেছেন তারা অনেক কষ্ট করে এই ফার্স্ট টাইম তোদের ব্যাপারটা করেছে, কিন্তু তোদের ব্যাপারটা শুধু বোঝাই একমাত্র ব্যালেন্সই না। ভালো করে শুনে রাখুন, আপনারা একমাত্র বিশুদ্ধ নিয়োগ পদ্ধতিতে এসেছেন। আপনার সার্ভিসের প্রত্যেকটা আমরা বলেছি প্যারামিটারকে যদি ঝাড়াই বাছাই করেন তো করুন। প্রত্যেকটা জেলা অফিসে আপনাদের রেকর্ড রাখা আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে আপনাদের অফিস রেকর্ড রাখা আছে, আপনাদের প্যানেল অ্যাপ্রুভ করা হয়েছে, পাইলট পারমিশন করা হয়েছে, ডেপুটি ম্যাজিস্ট্রেটের অ্যাপ্রুভাল আছে এবং সেই সঙ্গে স্টেট প্রজেক্ট অফিসার সর্বোপরি মুখ্যমন্ত্রী, যেটা আমাদের স্টেট প্রজেক্ট এই যে বিবিএসএসএন এর সর্বময় কথা থাকে দুজন, এক হচ্ছে স্টেট প্রজেক্ট অফিসার অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা প্রকল্প পরিকর্তা এবং তার সঙ্গে থাকেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ তাদের কথার মধ্যে আমরা চাকরি পেয়েছি সেন্ট্রাল টেস্ট প্রজেক্টে, যেটা অটল বিহারী বাজপেয়ী চালু করেছিল। প্রত্যেকটা সেন্ট্রাল সিস্টেমে তারা যেমন নির্দেশিকা দিয়েছিল সেই সিস্টেমে আমরা নিয়ে পড়েছি, তাই পাইবে না। অতএব যারা দিদিমণি আছেন, যারা বিদ্যালয় থেকে এতদিন ধরে থ্রেট খেয়ে এসছেন, হেডমাস্টার হেডমিস্ট্রেসের লাল চোখ থেকে এসছেন, যেমন খুশি বড় বলে যেমন খুশি কাজ করিয়ে দিয়েছে, আর সেদিন চলবে না। আপনারা রিসার্চ হয়ে যান। আজকে এই মঞ্চটিকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, দিদি আপনাদের জন্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কিন্তু কিছু করে উঠতে পারেনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি ব্যক্তিগতভাবে আমার হৃদয় থেকে আমি বলি, আন্দোলন করব, আন্তরিকভাবে করব, কোন রকম রাজনীতির খেলা নয়, আন্দোলন খেলা নয়। মরবো তো মরবো, পাশে আপনারা থাকবেন। এ কথা বহু জেলায় আমি বলে এসেছি, পাশে আপনারা থাকবেন। হয়তো আমাদেরও ফাটিয়ে দিতে পারে, হয়তো একটা পুলিশ হতে পারে, আপনারা পাশে থাকবেন, চাপিয়ে নিয়ে যে হসপিটালাইজ করবেন, পারলে আমার পয়সাকে নিয়ে আমার বাড়ি পৌঁছে দেবেন। এ কথা আমরা বলি, এই কারণেই বলি, কারণ পার্শ্ব শিক্ষকদের এই যে ভাঙা মেরুদণ্ড সেটাকে সোজা করতে গেলে এবং তাদের মধ্যে যে পার্শ্ব শিক্ষক সত্তা আছে, এতগুলো এমএ এমএসসি পাস করা বিবেক তদানীন্তন 80 দশকে 70 দশকে 90 দশকে আমি মনে করি নির্ভেজাল শিক্ষায় শিক্ষক এইসব পার্শ্ব শিক্ষকরা। পরবর্তী শিক্ষা ব্যবস্থা আপনারা বিদ্যালয়ে শিক্ষা দান করছেন, আপনারা জানেন কি পরিস্থিতি। তবে স্বাভাবিকভাবে আমাদের বিবেক আছে, আমাদের চেতনা আছে, আমাদের জ্বালা আছে, আমাদের যন্ত্রণা আছে। তাহলে আমার মাথার মধ্যে সেই বোধ সেই চেতনা আসবে না কেন? সেই বোধ সেই চেতনা আপনাদের প্রত্যেকটা মাথার মধ্যে ঢুকিয়ে নেই। আগামীতে এখনো পর্যন্ত আমাদের অনেক দূর যেতে হবে। শুধু হাতে হাতটা শক্ত করে ধরে রাখবেন, একটাই সত্তা পার্শ্ব শিক্ষক, প্যারামিটার, আর কিছু দেখার দরকার নেই। আর আমাদের সঙ্গে ফিরে আসেন, আমি বলে দিয়েছি তাকে তাকে ধন্যবাদ দিয়ে তার সঙ্গে আলোচনা করে আর এই 5 বছরের কেন আমরা আগামী বছরের মধ্যেই যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ সভা এবং ভালো প্রস্তুত। যে কোনো সময়ে যে কোনো জায়গায় আমরা চলে যাচ্ছি, আমরা বসে থাকি আপনাদের জন্য, কারণ আমরা বেশি দিন লড়াই করতে পারবো না। আমাদের জীবন খুবই আছে, ম্যাক্সিমাম হয়তো 10 থেকে 15 বছর পার করে চাকরি নেওয়া হতে পারে, আর বেশি হতে পারে না। আগামী 2-3 বছরের মধ্যে অনেকেই রিটায়ার করে যাবে। একটা সাংগঠনিক সেক্রেটারি থাকুক, এই যে সংগঠনটা হচ্ছে এর একটা জেলা কমিটি হবে, আপনাদের ব্লকে একটা কমিটি আছে, আগামী দিনে যারা রিটায়ার করবেন তার ইপিএফ তার গ্র্যাচুইটি টাকা যদি না পায় তাহলে আপনারা জেলা কমিটিতে যাবেন। জেলা কমিটির লোকেরা একদম প্রত্যেক একদম পুরো জেলায় গিয়ে ডিওর কাছ থেকে আপনারা আদায় করে ছাড়বেন। কোথাও কোনো ইন্টারেস্টের গন্ডগোল হলো, ভুলভাল বুঝিয়ে আপনার টাকা কম করে দেওয়ার অনেক সমস্যা থাকতে পারে, ঠিক একটা সংগঠন থাকতে পারে এই সমস্যাটা দূর হয়। আপনাদের জেলাগত সমস্যা হলে আপনারা বলবেন আমরা স্টেটে যারা রয়েছি আমরা ওখান থেকে ম্যানেজ করব, যার যা সমস্যা হবে একটা সংগঠন থাকা দরকার। এবং এই সংগঠনটা মোদীজি বলে গেছেন ভয় আউট ভরসাই। এবং আপনি মনে রাখবেন, এই যে বলছিলাম না আমরা কিছু করে দিতে পারি, আমাদের কাছে সব থেকে যন্ত্রণার বিষয় কি জানেন? আমার প্রিয় বস্তু, আমার সব থেকে প্রিয় কি জিনিস জানেন? আমার সন্তান, আমার পুত্র, আমার কন্যা, এদের আমি প্রচন্ড ভালোবাসি। যদি বলেন পৃথিবীর সবচেয়ে কাকে ভালোবাসেন, আমি আমার ছোট ছেলেকে ভালোবাসি।
আমার মেয়েটাকে ভালোবাসি। আমরা যখন রিটায়ার করবো, ভাবুন তো তাদের জন্য কি করে যাব? এই সন্তানগুলোর জন্য, আমার পরের প্রজন্মের জন্য এই সরকারের কাছে আমি বড় হস্তে আবেদন রাখছি। বিগত 22 বছর ধরে আমাদের জীবন যৌবন পুরো সরকার মিলে শেষ করে দিয়েছে। এই মহামানবিক সরকার যারা এসেছে, আমরা অনেক আশা ভরসা নিয়ে আমরা এসেছি। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই প্রজন্মগুলোকে অন্তত শান্তিতে বাঁচতে দেবেন, সেই ব্যবস্থা আপনারা করবেন, এই অনুরোধ আমরা রাখি। আর আপনাদেরকে বলি, আপনারা যদি চান হন, আপনারা যারা মহিলা বা আমাদের যারা শিক্ষিকা আছেন, মনে রাখবেন আমাদের সন্তানকে বাঁচাতে হবে। একটা জিনিস মাথায় নিয়ে নেন, একদম ভয় কি কারণে রাখিবে সন্তানে আতঙ্কি এসেছে হই ডমুর রঙে। দিদি, এই মুখটাই ধরে রাখতে হবে, এই মুখটাই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। এই সেন্সটা ধরে রাখতে হবে, এই তত্ত্বটাকে ধরে রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আমি আর বেশি কিছু বলবো না, আমি অনেকক্ষণ বলা হয়ে গেছে, জানি না আমার টাইমটা কমে বলতে অনেক কিছু ইচ্ছে করে। এই যে দুদিনের কথা, রাত 12টা তারিখে বাসা থেকে বিকাশ ভবনে একলা ফুটপাতে দাঁড়িয়ে তনুশ্রী সন্ধ্যেবেলায় চলে গেছে। 2বার পুলিশ এসে কারা করছে, কোনখানে তোমরা বাস উঠবে। ওরা বলছে রাস্তার ওখানে, রাস্তার বিধান মন্ত্রীর পাদদেশে অর্থাৎ রাস্তার উপরে হাইকোর্ট বসিয়ে দিয়েছে যে ওইখানেই পারমিশন দিয়েছে ওখানটা করতে হবে। ঠিক আছে, হাইকোর্টটা বলেছে তার 1 ইঞ্চি আমি জায়গা ছাড়বো না, তাহলে রাস্তার উপরে আমি আন্দোলন করবো। 2বার পুলিশ এসে এখানে নয় ওখানে। অবশেষে আমি যেখানটা চেয়েছিলাম, যেখানে আমরা বলি আমাদের আন্দোলনের তীর্থক্ষেত্র, আমি বিগত দিনে যে আন্দোলন করেছিল সেই জায়গাটা কিন্তু আমি চিনে নিয়েছিলাম। রাত 12টা, গাড়ি পাস আসছে, বারে বারে পুলিশ আসছে, আপনি এখন এখানে বসে আছেন কেন? আমি বললাম পাস দিলাম এখানে ফেলে তারপর যাবো। চারিদিকে সব্যসাচী বাবু এলাকা, যার বান্ধবী বাড়ি থেকে কেজি শোনা পাওয়া যায়, অহরহ নৃত্য দ্বার দালাল আর চেলা চামুন্ডা ভর্তি। মাঝে মধ্যে আসছে, চমকানি দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে এলাকা হাইকোর্টে পারমিশন নিয়ে বসে আছি, রাতের মধ্যে বাস ছেড়েছি, বাস তাড়াতাড়ি করেছি, পরের দিনে কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। বুকের উপর ভরসা রেখেছি আর আপনাদেরকে জানিয়েছি, আপনারা সমর্থন করেছেন, সেই আন্দোলনকে আপনারা স্বাগত জানিয়েছেন, আশীর্বাদ করেছেন। তো সাহস না থাকলে ভগীরথ ঘোষ যাদের নেতৃত্ব, যে অসম সাহসী শরীরে আমার কুত্তার মতো দৌড়তে গেল, বৃষ্টি ভেজা রাতে পুলিশ লাঠি চার্জ করতে করতে শিয়ালদা পর্যন্ত তারা করলো। ভগীরথ ঘোষ শিয়ালদাকে ফোন করে বললো, দাদা আমি এখানে আসি, আমরা ফিডব্যাক দেবো, আমি ফিরে যাবো না। আমি কি করছো, এরপরে আবার কি করে আন্দোলন না আমি মারবো, আপনি চলে আসুন। আমি কি করবে, আমরা ব্যারাকপুরে আবার আন্দোলন শুরু করবো। ব্যারাকপুরে গেলাম, ব্যারাকপুর পুলিশ লাঠি মেরে চালিয়ে দিল ওখান থেকে, পিছনে ধাক্কা দিল, এখানে আইন নেই। তারপরে কল্যাণ স্ট্যান্ড সেই দুর্বিষহ রাত্রি যন্ত্রণার কোনো কারণ নেই। ভগীরথ ঘোষ একা জাতীয় পতাকা জড়িয়ে নিয়ে দুহাত তুলে জাতীয় পতাকা তুলে শিক্ষকের মান মর্যাদা ধ্বংস থেকে তুলে এনেছে এই ভগীরথ ঘোষ। আমি আমার নেতৃত্বকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই। আজকে যদি কিছুটা মান সম্মান ফিরে পায়, সেটা আমার নেতৃত্বের জন্য, সেটা আমার নেতৃত্বের জন্য আমি মনে প্রাণী। আমি আমার ডিগ্রির কথা বলছি না, আমি বলছি না যে আমি ওর থামা ধরা বা ভগীরথ ঘোষ আপনারা একসঙ্গে আছেন, আমি সে কথা বলছি না। আমি আমার শিক্ষিত বিবেক থেকে বলছি, এখানে নেতৃত্বের হাত যারা ছেড়েছে, পার্শ্ব শিক্ষকদের সর্বনাশ তারা করেছে। না হলে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যদি থাকতো, তাহলে পারে ওই দিদি ভাত্রও আমরা বিগতবারে আরেকটা কথা জানেন, আপনারা যারা এই উত্তর দিনাজপুরে এসেছেন, ব্লক কমিটি এবং জেলা কমিটি সাংগঠনিক ব্যাপারটা ভগীরথ আমাকে বলে, ভাই প্যারা টিচারদের কিছু অসুবিধে হলে ভাই যারা ব্লকে আছেন তাদের কাছে যাবে, আর দয়া করে ফোনটা তুলে তাদের সঙ্গে দুটো কথা শেয়ার করবে, তারা শান্তি পাবে, জেলা কমিটিতে যারা থাকবেন তাদেরকেও বলছি, ফোন করলে দয়া করে তাদের উপর মুখের উপর কিছু বলবেন না। বিগত 22 বছর ধরে যন্ত্রণা কেটে কেটে তার ছেলে মেয়ে সংসারের যে দৈনন্দিন শিক্ষকরা যে কি অসহায় পরিস্থিতিতে আছে, আমাদের যে আর কেউ ভালো জানে না। তাই স্বাভাবিকভাবে আপনারা যারা জেলা কমিটিতে যারা নেতৃত্বে এসেছেন, নেতৃত্ব সেইভাবে তৈরি হোক, এবং নেতৃত্বদেরকে আমি চার্জ করে দিতে চাই, আগামী দিনেও আপনারা কিন্তু হাতে হাত রেখে ঝাঁপিয়ে পড়বেন। প্রত্যেকটা ব্লক থেকে জেলা থেকে রাজ্য একটা শক্ত সমর্থ আগামী দিনে দৃঢ় এবং সুসংগত একটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আমরা সৃষ্টি করতে চাই, যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনে আমাদেরকে এটা করতেই হবে।
আমি আবারও বলছি, যারা আপনারা এসেছেন, আমরা আর ভয় পাই না, সাহস করে এগিয়ে যেতে চাই। আজকে এই যে এত প্যারামিটার আপনারা এসেছেন, আমি আপ্লুত, আমি আপ্লুত। 22 বছর ধরে আমরাও যে রাষ্ট্রীয় শোষণের শিকার হয়েছি, আমরা এই সরকারকে, তার মহানুভবতাকে সঙ্গে করে নিয়ে তাদেরকে বোঝাতে চাই। আমরা তোমাদেরকে দেখাবো আমাদের কাজের ইতিহাস। আমরা দেখাবো আগুনে পুড়ে গেছে পতাকা। এ কথা তুমি কি ভাববে না? ওই ইংরেজ তোমার আমার